মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের আলটিমেটাম। এদিকে ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারের পতন ঘটাতে হবে বলছেন ইসলামী আন্দোলন। জানাবো, জামায়াত শিবির নিষিদ্ধ করায় সরকারকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ, বলছেন কাদের। শিক্ষার্থীদের আন্দোলন উত্তপ্ত হওয়ার অপেক্ষায় বিএনপি জামায়াত। এবং সর্বশেষ জানাবো, নির্দেশের অপেক্ষায় আওয়ামী লীগের মাঝে নেতারা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের আলটিমেটাম। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সরকারকে পদত্যাগের জন্য আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আলটিমেটাম দিয়েছেন তারা। এর আগে জুম্মার নামাজের পর থেকে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীদের সহ সাধারণ জনতা জড়ো হতে শুরু করেন। এরপর তারা মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের বিচারের দাবিতে শিক্ষার্থী জনতার সম্মিলিত উদ্যোগে জনসমুদ্রে পরিণত হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। এতে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা আমার ভাই মরল কেন, স্বৈরাচারের জবাব চাই, রক্তের ডাক দিচ্ছে, ডাক স্বৈরাচার নিপাত যাক, জলো জলো আগুন জ্বালো, এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শহীদ মিনারের সমাপনী বক্তব্যে চিকিৎসক হারুনা রশিদ বলেন, আজকে সারা দেশে, সারা ঢাকা শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক, ছাত্র, অভিভাবক, চিকিৎসক, জনতা, আইনজীবী, সাংবাদিক আমাদের সঙ্গে যোগ দিয়েছে। সবাইকে আমাদের উদ্যোক্তার পক্ষ থেকে ধন্যবাদ। সরকারের উদ্দেশ্যে চিকিৎসক হারুনা রশিদ বলেন, আমাদের কথা খুব পরিষ্কার, অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। আর এখনো যারা কারাগারে রয়েছে তাদের নিঃশর্তভাবে মুক্ত দিতে হবে, কারণ আপনারা শাসন ক্ষমতা হারিয়ে ফেলার অযোগ্যতা প্রদর্শন করেছেন। ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি রোগীর নাইম বলেন, আগামী রোববারের মধ্যে গ্রেপ্তার সব শিক্ষার্থীকে মুক্তি দিতে হবে। আগামী রোববারের মধ্যে কারফিউ তুলে নিতে হবে। আগামী রোববারের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। আগামী রোববারের মধ্যে সরকারকে পদত্যাগ করতে হবে। যদি এই দফা দাবি পূরণ না হয়, আগামী রোববার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল শুরু হবে। তিনি বলেন, আজ শিক্ষক, শিক্ষার্থী, নারী, পুরুষ একত্রিত হয়েছে। আমাদের দেশকে এই সরকারের কাছ থেকে মুক্ত করতে হবে। মুক্তিযুদ্ধ নিয়ে আর কাউকে ব্যবসা করতে দেওয়া যাবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জনতার হাতে আনতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে প্রকৃত জায়গায় ফিরিয়ে নিতে হবে। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সরকারকে পদত্যাগ করতে হবে। আমাদের প্রধান আলোচ্য বিষয় গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারের পতন ঘটাতে হবে বলছেন ইসলামী আন্দোলন। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে পরিস্থিতি মোকাবেলা করতে পারছে না, পারবেও না। জনতার রুদ্র রহস্য ক্রমেই গণবিস্ফোরণের রূপ নিচ্ছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে সব বাহিনী নামানো হয়েছে। থামতে পারেনি। সব রকম নির্যাতনের পরও আন্দোলন বন্ধ করতে পারেনি। আন্দোলন বাড়ছে, আরো বাড়বে। ইসলামী আন্দোলন এবং সব সহযোগী সংগঠন আন্দোলনকারীদের সঙ্গে আছে, ভবিষ্যতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই সরকারের পরাজয় না হয়। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, সারা দেশে পুলিশকে গ্রেপ্তার বাণিজ্যের সুযোগ করে দিয়েছে সরকার। নিরীহ নিরাপদ মানুষকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ লাখ টাকার গ্রেপ্তার বাণিজ্য করা হচ্ছে। এর সঙ্গে পুলিশ ও সরকার দলীয় লোকজন জড়িত। কিন্তু জুলুম নির্যাতনের সব রেকর্ড ভঙ্গ করে সরকারের আখের রক্ষা হবে না। সরকারকে গণহত্যার দায় নিয়ে পদত্যাগ করতেই হবে। ফয়জুল করিম বলেন, ৭১-৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনের ইতিহাস তারা বলে না। তখন তারা এই ভয়ঙ্কর শাসন ব্যবস্থা উপহার দিয়েছিল জাতিকে। বাকশাল কায়েম করে জনগণের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। ৭৫-এর খুনিদের বিচার হলে ২০২৪-এর খুনিদেরও বিচার হবে। জামায়াত শিবির নিষিদ্ধ করায় সরকারকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ, বলছেন কাদের। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুক্রবার ২রা আগস্ট ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জামায়াত শিবির চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাস বিরোধী আইনে নির্বাহী আদেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াত এদেশের স্বাধীনতার বিরোধিতা করে, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট ও মানবাধিকার বিরোধী অপরাধে অভিযুক্ত একটি যুদ্ধ অপরাধীদের দলের। এর আগেও বাংলাদেশের কয়েকবার জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হয়েছে। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের ক্ষেত্রে বিভিন্ন সময়ে জোরালো দাবি উঠেছিল। সে গণদাবির প্রতি আস্থাশীল হয়ে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সরকারের সিদ্ধান্তকে আমরা আবারও স্বাগত জানাই। বিএনপির বিবৃতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জামায়াত নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি দেখলেই বোঝা যায় জামায়াতের সঙ্গে তাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সে সম্পর্কের দায় থেকে জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্তকে তিনি অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলেছেন। কেননা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ জামায়াতের রাজনীতির বৈধতা দেন।
খালেদা জিয়া সরকারের আমলে জামায়াত নেতা যুদ্ধাপরাধী গোলাম আজমের নাগরিকত্ব ফেরত দেওয়া হয়। 1991 সালে জামায়াতের সমর্থন দিয়ে বিএনপি সরকার গঠন করে। 2001 সালে বিএনপির জামায়াত জোট হয়ে সরকার গঠন করে এদেশের মানুষের উপর, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অবর্ণনীয় নির্যাতন চালায়। স্বাধীন বাংলাদেশের নারীদের উপর নজিরবিহীন ধর্ষণ ও নির্যাতন চালানো হয়। তিনি বলেন, বিএনপি জামায়াত সবসময় গাঁটছড়া বেঁধে পথ চলেছে, সুতরাং বিএনপির পক্ষে জামায়াতকে পরিত্যাগ করা অসম্ভব। যে কারণে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হওয়ায় সারা দেশের মানুষ সাধুবাদ জানালেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলে এটাই স্বাভাবিক। শিক্ষার্থীদের আন্দোলন উত্তপ্ত হওয়ার অপেক্ষায় বিএনপি জামায়াত এখন আর রাজপথে নেই। তাদের সশস্ত্র ক্যাডার এবং ভাড়াটে পেশাদার সন্ত্রাসীরা 16 থেকে 21 জুলাই পর্যন্ত ঢাকা সহ সারা দেশে তাণ্ডব চালিয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ উপস্থাপনাগুলো ভাঙচুর করেছে। এরা শিক্ষার্থীদের মধ্যে ঢুকে এমনভাবে নাশকতা করেছে যেন শিক্ষার্থী এবং সরকার মুখোমুখি অবস্থানে যায়। সেক্ষেত্রে তারা কিছুটা সফল হয়েছে বলে বলা যায়, তবে এখন তারা আবার লুকিয়ে পড়েছে এবং সতর্কতা অবস্থানে রয়েছে। বিএনপি মনে করছে শিক্ষার্থীদের আন্দোলন এত সহজে দমন হবে না। সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের আন্দোলন আরো পঞ্জীভূত হবে। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা এখন এই আন্দোলনের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত হয়ে যাচ্ছে। তাদের আবেগকে কাজে লাগিয়ে আন্দোলনকে বেগবান করার চেষ্টা চলছে বিভিন্ন মহলে। আর এর জন্য বিএনপি এখন সরাসরি নিজেদের রাজপথে আন্দোলনের কোনো কর্মসূচি দিচ্ছে না। জামায়াতের ক্যাডাররা এখন কর্মসূচি থেকে নিজেদের বিরত রেখেছে। বিএনপি এবং জামায়াতে যারা পেশাদার সুশীল বুদ্ধিজীবী শিক্ষক রয়েছে তারা এখন মাঠে নেমেছে। তারা শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তা দিয়ে এটিকে একটি যুদ্ধভিত্তির আন্দোলন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। তাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থী অভিভাবকদেরকেও তাকিয়ে দেওয়া, যেন তারা আন্দোলনের মাঠ গরম রাখে। এরকম একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরপরই বিএনপি এবং জামায়াত মাঠে নামবে এবং তারা সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে যাবে। অর্থাৎ শুরু থেকেই যে অভিযোগটি উঠেছিল যে বিএনপি এবং জামায়াত শিক্ষার্থীদের উপর ভর করে আন্দোলনের পতনে আন্দোলন করতে চায়, এখন সেটি দৃশ্যমান হচ্ছে। বিএনপির দলীয় শিক্ষকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন যার অবস্থান থেকে সরকারদের বিরুদ্ধে উত্তেজনা বক্তব্য, বিবৃতি এবং তৎপরতা চালায়, যাতে শিক্ষার্থীরা আরো ক্ষুব্ধ হয়ে ওঠে। লক্ষণীয় ব্যাপার হলো সুশীল সমাজ বুদ্ধিজীবীদের মধ্যে জামায়াতপন্থী এবং বিএনপিপন্থী একাকার হয়ে গেছে এবং তারা যৌথভাবে এখন কাজ করছে। সাম্প্রতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রধান, যিনি বিএনপিপন্থী শিক্ষক ফর্মের নেতা, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এটিকে আবার তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। রাজাকারের কন্যা পরিবেশবিদ সৈয়দা রেজওয়ানা হাসান মাঠে নেমেছেন জামায়াতের পক্ষ থেকে। ব্যারিস্টার মতিনকেও মাঠে দেখা যাচ্ছে, যিনি পারিবারিক সূত্রে জামায়াতের ঐতিহ্য লালন করে, যার রক্তে স্বাধীনতা বিরোধিতা আছে। এরকম সর্বোচ্চই বিএনপি জামায়াত স্বাধীনতা বিরোধী এবং 11 সরকার আনার জন্য সবাই একত্রিত হয়েছে। বিএনপির এখন লক্ষ্য একটাই, আর তা হলো সরকার পতন। বিএনপি নেতারা এখন প্রকাশ্যে বলছেন যে আওয়ামী লীগ হটানোর পর যারাই আসুক না কেন তাদের কোনো আপত্তি নেই, তাদের নিজেদের ক্ষমতার আসার ক্ষমতা নাই। তাই অনির্বাচিত সরকার হোক বা যারাই হোক, যারই ক্ষমতা গ্রহণ করে তারাই বিএনপির খুশি। আর এ কারণেই বিএনপির বুদ্ধিজীবী সুশীলরা এখন 11 সুশীলবদ্ধের সাথে হাত মিলিয়েছে। অর্থাৎ বিএনপি এখন নিজেরা মাঠে না নেমে তাদের পেশাজীবীদের মাঠে নামিয়েছেন সরকারের ওপর মনস্তাত্ত্বিক বা চাপ বাড়ানো। নির্দেশের অপেক্ষায় আওয়ামী লীগের মাঠে নেতারা। আওয়ামী লীগের মাঠে নেতার নামার এখনই সময়। মাঠের নেতারা অপেক্ষা করছে, তারা নির্দেশের অপেক্ষায় রয়েছে, কিন্তু সেই নির্দেশনা এখনো পর্যন্ত তারা পাচ্ছে না। দুদিন আগেই আওয়ামী লীগের প্রাক্তন ছাত্রলীগ নেতাদেরকে ডাকা হয়েছিল বঙ্গবন্ধু এভিনিউতে। সেই সভা পণ্ড হয়ে গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রাক্তন ছাত্রলীগের নেতারা ভুয়া ধ্বনি দিয়ে বিব্রত করেছেন। এরপর মাঠের নেতাদেরকে সক্রিয় করার জন্য কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। জুলাই তাণ্ডব সারা দেশে আওয়ামী লীগের হতশ্রী অবস্থা ফুটে উঠেছে। এর মধ্যে সাংগঠনিক শক্তি জোরদারের করা, নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করাটাই অত্যন্ত জরুরি কাজ। এই কথা স্বীকার করেছেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। আর এজন্যই যারা ত্যাগী, পরীক্ষিত ও রাজপথে আন্দোলন করার অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে সামনে আনার তাগিদ অনুভব করছেন তৃণমূলের নেতাকর্মীরা। কিন্তু এখনো পর্যন্ত সেই সমস্ত নেতারা মাঠে নামতে পারেনি। তারা নির্দেশের অপেক্ষায় রয়েছেন। আওয়ামী লীগের যারা যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন তাদের মধ্যে বাহাউদ্দিন নাসিম, মাহবুবুল আলম, হানিফের স্বচ্ছ ইমেজ রয়েছে। জনগণের কাছে তাদের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে তারা দুজনের খুবই জনপ্রিয়। তাদেরকে সাংগঠনিক পুনর্গঠনের জন্য দায়িত্ব দেওয়া বা তাদের নেতৃত্বে বিভিন্ন দুর্বল জেলাগুলোতে সংগঠন শক্তিশালী করার দায়িত্ব দেওয়া যেতে পারে বলে মনে করছেন আওয়ামী লীগের তৃণমূল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের মধ্যে জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান মাঠের নেতা। তাদের দীর্ঘ নেটওয়ার্ক রয়েছে। তারা আওয়ামী লীগের ত্যাগী পরীক্ষিত কর্মীদের বাছাই করে একটি শক্তিশালী টিম তৈরি করতে পারে, এমন পরামর্শ আওয়ামী লীগের তৃণমূল থেকে উঠে আসছে। আওয়ামী লীগের যারা সাংগঠনিক সম্পাদক আছেন তারা প্রত্যেকে যোগ্য, মেধাবী সম্পন্ন, কিন্তু এই সাংগঠনিক সম্পাদকদেরকে রীতিমতো বসিয়ে রাখা হয়েছে। যেমন ধরা যাক ঢাকা উত্তর এবং দক্ষিণ মহানগরের কমিটি। ঢাকার সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের জনপ্রিয় নেতা মির্জা আজম। তিনি প্রথম দলের নীতি নির্ধারকদের জানান যে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের কমিটি নিয়ে নানা রকম অনিয়ম হচ্ছে, কমিটি বাণিজ্য হচ্ছে। তার এই জানানোর পর ফারুক খান এবং ডক্টর রাজ্জাককে 2টি মহানগর কমিটির দায়িত্ব দেওয়া হয়। ডক্টর রাজ্জাক 2 দিন আগে ওবায়দুল কাদেরের সঙ্গে প্রাক্তন ছাত্রলীগের নেতাদের কাছে দুধ্বনি শুনেছিলেন।
দেখা যাচ্ছে যে যারা নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত নন, যারা হঠাৎ করে বড় হয়েছেন তাদেরকে বাদ দিয়ে যারা ধাপে ধাপে আওয়ামী লীগের নেতৃত্ব পেয়েছেন, যারা আওয়ামী লীগের জন্য ত্যাগ স্বীকার করেছেন, সবচেয়ে বড় কথা যাদের সাথে আওয়ামী লীগের কর্মীদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে, এই ধরনের লোকজনকে সামনে আনা দরকার। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কর্মীরা মনে করছেন এই সময় আওয়ামী লীগের 5 নেতাকে অত্যন্ত দরকার, যাদের সার্বক্ষণিক সাংগঠনিক তৎপরতার ফলে আওয়ামী লীগের মধ্যে হতাশা কেটে যেতে পারে এবং দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু হতে পারে। এই নেতাদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান বাহাউদ্দিন নাসিম, মির্জা আজম এবং এস.এম. কামাল। এদিকে সামনে নিয়ে এলে এবং এদেরকে সংগঠন গোছানোর সুনির্দিষ্ট দায়িত্ব দিলে তারা সফল হবে বলে অনেকে মনে করেন। বিশেষ করে অঙ্গ সহযোগী সংগঠনগুলো সঠিক পথে আনাটা অত্যন্ত জরুরি বলে মনে করছেন আওয়ামী লীগের সংশ্লিষ্টরা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।